Sister Heidi, Assalamu alaikum. Walaikum assalam. What a pleasant afternoon in Copenhagen. Thank you. I've come to hear from you your story. How did your journey to Islam begin? আমি তখন ছিলাম খুবই ইয়াং। তখন সবেমাত্র ১৬ বছর বয়স। আমি ইসলাম গ্রহণ করেছিলাম। বাট আমি বলতে পারি আমার জার্নি শুরু হয়েছিল এমনকি আরো ছোটবেলা থেকে। কারণ আমি যখন পিছনের দিকে তাকাই, এক কথায় আমি সবসময় খোঁজ করতাম গডের সঙ্গে একটা সংযোগ। তাই যখন আমার বয়স ছিল ৫ বছর, আমি মেম্বার হয়ে গিয়েছিলাম স্কাউট ইউনিয়নের, যেখানে আমি থাকতাম। আর সেখানে আমি শিখেছিলাম প্রভুর কাছে প্রার্থনা করা। আর সেই প্রার্থনাগুলো ছিল আমার খুবই প্রিয়। আর তাই আমি আমার ৫ বছর বয়স থেকেই প্রতিদিন রাত্রিতেই চোখ বন্ধ করে নিতাম। আমি আমার ক্রসটাকে আঁকড়ে ধরতাম, যা ছিল আমার নেকলেসে ঝোলানো। আর তারপর ওই সমস্ত প্রার্থনাগুলো আমি করতাম ঘুমাতে যাওয়ার আগে। তারা আমাকে প্রার্থনাগুলো শিখিয়েছিলেন, কিন্তু কখনোই বলেননি বাড়িতে এই প্রার্থনাগুলো করবে বা এই ধরনের কোনো কিছু। এটা শুধুমাত্র আমরা সেখানেই করতাম আমাদের সমস্ত অ্যাক্টিভিটিজের পর। আর আমার পেরেন্টস তারা বাড়িতে কখনোই সত্যি আমাকে ধর্মের ব্যাপারে কোনো কিছুই বলেননি। যদিও তারা খ্রিস্টান ছিলেন, কিন্তু এখানে ডেনমার্কে ধর্ম পালন করা বা সে বিষয়ে কথা বলাকে অত্যাবশ্যক বলে মনে করা হয় না। তো আমি ব্যাপটাইজড হয়েছিলাম, তবে আমার পিতামাতা ধর্ম নিয়ে কখনোই আমার সঙ্গে খুব বেশি কথা বলেননি। অবশ্যই তারা আমাকে শিখিয়েছিলেন নৈতিকতা, মূল্যবোধ, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করা, এই ধরনের সব বিষয়। কিন্তু কখনোই বিষয়গুলো এমন কিছু ছিল না যার উৎপত্তি সরাসরি ধর্ম থেকে। তো এটা ছিল আমার নিজের ধারণা, গডের খোঁজ করা। তারপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম, আমি পছন্দ করতাম ওই সমস্ত মানুষদের যারা একটু ভিন্ন ধরনের। তো আমার বন্ধুদের মধ্যে একজন ছিল যে ছিল মরমন। আর আমি তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে চার্চে যেতাম প্রতি রবিবার। আর আমি সেখানে যেটা খুবই পছন্দ করতাম, আমি সত্যি পছন্দ করতাম সেই কমিউনিটিকে। আমি অ্যাটেন্ড করতে পছন্দ করতাম সানডেজ লেসন্সগুলো। আমি পছন্দ করতাম সেই যৌথতা যা চার্চের মধ্যে গড়ে উঠত। কিন্তু সেখানে ছিল এমন কিছু যেটা আমি অন্তর থেকে যেটাকে পুরোপুরি রূপে ঠিক মেনে নিতে পারতাম না বা পছন্দ করতাম না। কারণ তারা বলতেন যে আমরা সবাই গডের সন্তান। আর আমি মনে মনে ভাবতাম যে গডের কিভাবে সন্তান হতে পারে। আর এই ভাবনাটা আমাকে বেশ দমিয়ে দিত। তো আমার মনে আছে যে একটা পর্যায়ে এসে, যখন সম্ভবত আমার বয়স ১৩ অথবা ১৪, আমি সেখানে যাওয়াটা অপছন্দ করতে শুরু করলাম। আরও আমি নিজেকে দূরে রাখছিলাম। আর যদিও সে ছিল আমার খুবই ভালো বান্ধবী, কিন্তু এমন একটা বিষয় আমার মধ্যে কাজ করছিল, আমি জাস্ট চাইছিলাম না তার সঙ্গে যেতে। আসলে তার সঙ্গে চার্চ যেতে চাইছিলাম না। আর তারপর আমার আরও এক বন্ধু, আমার সবসময় ছিল অন্যান্য বন্ধুরা, যে ছিল সোমালি। আর সে ধীরে ধীরে আমাকে ইসলামের ব্যাপারে বলতে শুরু করেছিল। আর আমি ওই বিষয়ে কিছুই জানতাম না। আর সেগুলো আমার কাছে ছিল খুবই সহজবোধ্য বিষয় যেগুলো সে বলতো। যেমন সে বলতো যে আমাদের গড তোমাদেরও গড। আর এটা ছিল এমন বিষয় যা সত্যিই আমার মস্তিষ্ককে ঘুরিয়ে দিয়েছিল, অথবা বলতে পারি এমন বিষয় যা আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। কারণ আমি ভাবতাম যে ইসলাম সম্পূর্ণ ভিন্ন বিষয়, যার সঙ্গে কোনো রকম সংযোগ নেই ক্রিশ্চিয়ানিটির। তো সে জাস্ট আমাকে বলেছিল খুবই সিম্পল বেসিক থিংস। যেমন বলেছিল যে মুসলিমরাও বিশ্বাস করে জিসাসে। তো তখন থেকে এই বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। আর তারপর আরও আমি নিজের থেকেও অন্বেষণ শুরু করলাম। আর নিজের জন্য লাইব্রেরি থেকে বই খুঁজে বের করতে শুরু করলাম। About Islam? About Islam. আমি অবশ্য এই বিষয়ে তাকে কোনো কিছুই বলতাম না। আমি জাস্ট এটা করতাম গোপনে। Yeah. দেন অলসো তারই সঙ্গে পৌঁছেছিলাম আরও একটি টার্নিং পয়েন্টে। কারণ আমার মনে আছে যে একদিন সে আমাকে বলেছিল ইউসুফ আলাইহিসসালামের স্টোরি। আর আমার জাস্ট মনে আছে যে এটা ছিল এমন কিছু, আমার ভেতরটা পাল্টে যাচ্ছিল ইউসুফ আলাইহিসসালামের ঘটনা শোনার পর। আর যখন আমি আগের কথা ভাবি, আমি এক্স্যাক্টলি পিন আউট করতে পারি না যে এটা ঠিক কী ছিল যা রিজনেট হয়েছিল আমার সঙ্গে খুবই ভালোভাবে। কিন্তু আমি মনে করি যে এটা ছিল সেই gulper সব কিছুই। এটা ছিল খুবই অ্যামেজিং যেভাবে মানুষেরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। Although his story is also in the Bible, but Yes. probably you didn't know it from the Bible, did you? আমার ঠিক মনে নেই, তবে আমার মনে হয় না যে আমি খুব ভালোভাবে এটাকে জানতাম, অথবা যেভাবে সে বলেছিল। তবে আমার মনে আছে যে আমি বাইবেলের স্টোরিগুলো শুনতে খুবই ভালোবাসতাম। আর এগুলোর বেশ কিছু আমি শুনেছিলাম স্কুল থেকে। তবে আমার মনে পড়ে না যে বিশেষভাবে ইউসুফ আলাইহিসসালামের কোনো ঘটনা আমি শুনেছিলাম। কিন্তু আমার জাস্ট মনে আছে ওই সমস্ত চক্রান্ত যা তার বিরুদ্ধে করা হয়েছিল, আর তার স্বপ্ন যা তিনি দেখেছিলেন, এটা ছিল খুবই স্পেশাল।
আর সেই দিন থেকেই আমার ভেতরে, আমার অন্তরের ভেতরে কোনো কিছু পাল্টাতে শুরু করেছিল। আর এটা আমাকে আগ্রহী করে তুলেছিল আরও বেশি ইসলামের বিষয়ে। আর এটা এক কথায় আমাকে ইসলামকে দেখতে শিখিয়েছিল ভিন্নভাবে। You took it more seriously. হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয়েছিল যে আমার অন্তরে এটা প্রবেশ করেছে। আমার জাস্ট অন্তরটা যেন খুলে গিয়েছিল। আমি আরো বেশি আগ্রহ অনুভব করছিলাম। And when did the decisive moment come? What happened? আমি গোপনে লাইব্রেরি যাচ্ছিলাম আর সেখান থেকে বই নিয়ে আসছিলাম অ্যাবাউট ইসলাম। আরেকটি বই ছিল কারেকশন অফ হাদিস প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। Was it the 40 Hadith by Nawawi? এটা হতে পারে, অথবা এই ধরনেরই কোনো কিছু। তবে তাতে ছিল বেশি কিছু কথা হাদিসের, যেমন গড দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের ভেতরটা, তিনি দেখেন না আপনার পরিধান, আপনার চামড়ার রং, আপনার বহিরাগত দিক। আর এতে ছিল বেশ কিছু সুন্দর মৌলিক আইডিয়া যা আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে তখনই আমি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জেনে গিয়েছিলাম, কিন্তু আমি জেনে গিয়েছিলাম এটাই তাই যে আমি চাইছিলাম। আর এটা জাস্ট আমি আমার অন্তরে অনুভব করতে পারছিলাম। আমি অনুভব করছিলাম যে আমার অন্তর খুব দ্রুত এটাকে গ্রহণ করছে আমার মস্তিষ্কেরও আগে। আর এই কারণেই আমি বলতে পারি যে ইসলাম নিয়ে আমি অনেক বেশি পড়াশোনা করে ফেলেছিলাম এমনটা নয়, কিন্তু আমি খুবই টান অনুভব করছিলাম এটার প্রতি। আর আমি বাড়িতে নামাজ পড়া শুরু করে দিয়েছিলাম, কারণ আমি আমার বান্ধবীকে দেখেছিলাম সে কেমন ভাবে নামাজ পড়ে, কিভাবে অজু করে। তো আমি বাড়িতে নামাজ পড়ার চেষ্টা করছিলাম গোপনে, On your own without anybody helping you? Yes. নিজে নিজেই। কেউই আমাকে সাহায্য করছিল না। তারপর একদিন আমি জাস্ট কান্নায় ভেঙে পড়লাম। আর আমি আমার প্রিয় বান্ধবীকে বললাম এটাই তাই যা আমি চাই মুসলিম হতে। You told your Somali friend. হ্যাঁ, আমি তাকে বললাম। তারপর এখানে এই মসজিদে চলে এলাম আর ইসলাম গ্রহণ করে নিলাম। তো আমি মনে করি যেটা ঘটেছিল খুবই দ্রুত। Subhanallah. Yeah. This is hidayah. Alhamdulillah. But Yeah. what was the response of your parents? They were shocked. Naturally, you expect that. But Yeah. হ্যাঁ, তারা শকড হয়েছিলেন, কারণ তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। বাট প্রথম দিকে তারা ছিলেন খুবই সাপোর্টিভ আর বলতেন বিষয়টা দারুণ যে তুমি জীবন নিয়ে ভাবছো, কারণ বেশিরভাগ মানুষই এত ছোট্ট বয়সে জীবন নিয়ে ভাবে না এইভাবে। কিন্তু তারপর শুরুর দিকে এটা ছিল বেশ কঠিন, কারণ আমার জীবনের বহু জিনিস আমি পাল্টে ফেলেছিলাম খুবই দ্রুত। সো মেনি থিংস সো ফাস্ট। আমি হিজাব পড়া শুরু করেছিলাম খুবই দ্রুত। হ্যাঁ, আমি বন্ধ করেছিলাম হারাম খাওয়া, শুধুমাত্র হালাল মাংস খেতাম। আর আমি ধীরে ধীরে খুবই স্ট্রিক্ট হয়ে উঠেছিলাম বেশিরভাগ বিষয়েই। আর আমি বাস করছিলাম তখন আমার বাড়িতেই, কারণ তখন আমার বয়স মাত্র 16। তাই আমার পেরেন্টসের কাছে এটা ছিল খুবই বড় পরিবর্তন। অ্যান্ড দে আর লাইক ইন শক। তবে তাদের বেশ কিছুটা সময় লেগেছিল আমার সমস্ত বিষয়গুলো মেনে নিতে। আমি নামাজ পড়া শুরু করেছিলাম, আর আমি শুরু করেছিলাম হিজাব পড়া। তো এগুলো ছিল কিছু পরিবর্তন যা আমাকে করতেই হয়েছিল। বাট But socially speaking, সামাজিকতার বিষয়টা আমি ত্যাগ করেছিলাম বহু বিষয়। আসলে আমি জাস্ট তখন ছিলাম 9th গ্রেডে। তখনও আমি শেষ করিনি আমার সেকেন্ডারি স্কুল। তখনও আমার কয়েক মাস বাকি ছিল। তো আমি এক প্রকার হয়ে পড়েছিলাম, আমি বলতে পারি না এটাকে লস্ট, কিন্তু এক কথায় বহু বন্ধুদের সঙ্গে আমি দূরত্ব তৈরি করেছিলাম সে সময় যারা আমার বন্ধু ছিল, কারণ তাদের ইন্টারেস্ট আমার চাওয়ার থেকে বহু দূরতম বিষয় ছিল। আর আমি চাইছিলাম না তাদের সঙ্গে কন্টিনিউ করতে তাদের মতো করে। Yeah. but was that compensated for by the Muslim community? আলহামদুলিল্লাহ, আমি বেশ কিছু বন্ধু তৈরি করে ফেলেছিলাম খুবই দ্রুত এখানে, যারা যারা আমাকে খুবই সাহায্য করেছিল বহু বিষয় শিখতে। And since then, you've been learning more about Islam? Yes. Alhamdulillah. Yes. হ্যাঁ, আমি এখানে পেয়েছিলাম বহু সুযোগ ইসলাম নিয়ে স্টাডি করার। আমি খুবই থ্যাঙ্কফুল এর জন্য। আমি এখানে ভিন্ন ভিন্ন কোর্স করেছি। How about Arabic? Are you learning Arabic at all, or is it difficult? আমি আরবিতে কথা বলতে পারি একটু আধটু। You learned it here? না, আমি এটা শিখেছিলাম ইজিপ্টে। Oh, you went to Egypt? Yes, I went to Egypt. Ah, when did you go to Egypt? আমি সেখানে গিয়েছিলাম সম্ভবত 15 বছর আগে। অল্প সময়, 1 বছরেরও কম। For study or? Yes. হ্যাঁ, শুধু স্টাডি করার জন্যই ল্যাঙ্গুয়েজ স্কুলে। How was it? It was- Egypt. আমি খুবই এনজয় করেছিলাম, আমি খুবই মিস করি এটাকে। Really? Yeah. হ্যাঁ, কারণ আই থিঙ্ক আমরা ছিলাম কাহেরাতে। এলাকাটা ছিল খুবই কোলাহলপূর্ণ, বাট আমি জাস্ট স্কুলে যেতাম আর সেখান থেকে ফিরে আসতাম। আর স্কুলের বাতাবরণটা ছিল খুবই সুন্দর। ইয়েস, আর তাই আমি মনে করি যে এটা ছিল খুবই স্পেশাল এক্সপিরিয়েন্স। But no disappointments, I hope. এটা ছিল বেশ ভিন্ন।
লাইক আমার মনে আছে আমি প্রথমবার ইজিপ্টে গিয়েছিলাম। আসলে আমি স্টাডি করেছিলাম, আমার ড্রাইভিং লেসেন্স আর সমস্ত রুলসগুলো আমার মাথার মধ্যে ছিল। আর এটা করেছিলাম আমি ডেনমার্কে যখন আমি এখানে ছিলাম। তারপরে ইজিপ্টে আমি যখন গাড়িগুলো দেখছিলাম, আমি সেই রুলসগুলোই অ্যাপ্লাই করছিলাম যেগুলো আমি ট্রাফিক স্কুল থেকে শিখেছিলাম। আমার মনে আছে যে এয়ারপোর্ট থেকে আমরা যখন গাড়ি নিয়ে বের হলাম, আমি বলছিলাম ড্রাইভার তো এই রুলস ফলো করছে না, ওই রুলস ফলো করছে না। আর সেটা ছিল লাইক No No, rules. there's no rule. Like I If you're learned that driving very in Egypt, quickly. there are Yeah, no rules. there's no rules. No. Mm. Yeah, but in terms of seeing how Muslims live in a Muslim society, একটা বিষয় যে আমাকে কষ্ট দিয়েছিল যখন আমি ইজিপ্টে গিয়েছিলাম, এটা ছিল দেখা দারিদ্রতা। তো দারিদ্রতা দেখা নিজের চোখের সামনে, ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করছে রাস্তার উপরে, মানুষদের দেখা আবর্জনা জড়ো করতে, এটা ছিল এমন কিছু জাস্ট দেখা এইভাবে মানুষদের। কারণ আমরা থাকছিলাম একটু বেশি লোকালয়ে। বেশিরভাগ বিদেশিরা যারা স্টাডি করতে এসেছিল তারা মূলত বাস করছিল লোকালয়ের বাইরে, ইন সাম মোর এক্সপেন্সিভ এরিয়াজ, কিন্তু আমরা ছিলাম একেবারে লোকালয়ে। সেটা আমার সঙ্গে যেন আটকে রয়েছে, সেই দারিদ্রতা দেখা। ইয়া আমার মনে আছে সেটা। are there challenges in your job, in the way you do your job, or you don't find it difficult? না, আসলে আমাকে কোনো কাঠিন্যের সম্মুখীন হতে হয়নি আলহামদুলিল্লাহ। বিকজ আমি মনে করি যে যে বিষয়টা এটাকে সহজতর করে দিয়েছিল, আমার আছে অনেক স্বাধীনতা আমি যেখানে কাজ করি। তবে হ্যাঁ, এখন একটু প্রভাবিত হই রাজনৈতিক আলোচনায়, বাতিল করার কথায় যে আপনি হিজাব পড়তে পারবেন না। স্কুলে কিছু মানুষ চেষ্টা করছে আইন প্রণয়নের। এখন অবশ্যই এগুলো আমাকে প্রভাবিত করে। আমাকে ভাবতেই হয় যদি এমনটাই হয় তাহলে আমি কাজ করব কিভাবে। This discussion is happening in Parliament. Yes. হ্যাঁ, তারা এক প্রকার এই ধরনের প্রস্তাব রেখেছে। তারা জাস্ট চাইছে ফ্রান্সের মতো। তারা চাইছে সবকিছু ফ্রান্সের মতো করতে। এটা আমাকে ভাবাচ্ছে। যদি এটা ঘটে তাহলে Is this likely to happen? Do you expect it to happen? আমি আশা করছি না যে ঘটবে, কিন্তু একটা চিন্তা তো কাজ করে যে কিছু মানুষ হয়তো বা জোর করার চেষ্টা করবে, চাইবে এই ধরনের প্রস্তাব রাখতে, আইন হিসাবে এটা পাশ করার। এটা আমাকে চিন্তান্বিত করে তুলেছে। Yeah. Now let's go back to your family. Yeah. How did your relationship with them proceed after you embraced Islam? যেমনটা আমি আগেই বলেছি যে আমি ছিলাম খুবই ইয়াং। আর অফকোর্স আমার পেরেন্টস তারা ছিলেন খুবই চিন্তান্বিত যে তার সঙ্গে কি ঘটবে। সে এখন একজন মুসলিম, আর এটা পুরোপুরি একটা নতুন লাইফস্টাইল, আর যে সমস্ত বিষয় তারা মিডিয়া থেকে শুনেছিলেন। তো আমার বেশিরভাগ ফোকাসটা ছিল আমার পড়াশোনার উপর। এটা তাদের কাছে প্রমাণ করার জন্য যে আমি মুসলিম হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে প্রাউড ফিল করাতে চাই আর আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি আরো তাই করতে চাই যা আপনারা চান আমার কাছ থেকে যে আমি করি। And Yeah. were they happy? হ্যাঁ, তারা খুবই খুশি হয়েছিলেন যখন আমি একজন টিচার হয়ে গেলাম। Yeah. Do you at all talk to them about Islam, your family members? হ্যাঁ, আমি এ নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে কখনো সখনো, কিন্তু আমি বুঝতে পারতাম তারা চাইতো না আমি এ বিষয়ে খুব বেশি কথা বলি। আর আমার মনে হয় শুরুর দিকে এটা করা বেশ কঠিনও ছিল। তো এখন আমরা যখন সেটেলড, এখন আমরা আর খুব বেশি কথা বলি না এটা নিয়ে। কিন্তু তারা এক প্রকার আসলেই আমরা একে অপরকে লক্ষ্য করি এখন অনেক বেশি। আমি চেষ্টা করি তাদের আমন্ত্রণ করতে, আমার মমকে আর ড্যাডকে ভিন্ন ভিন্ন ইভেন্টসে, যাতে করে তাদের সাক্ষাৎ হয় আমার বন্ধুদের সঙ্গে। আর হয়তো বা যেমন আমি তাদের আমন্ত্রণ করি ঈদেতে, তো আমি এক প্রকার চেষ্টা করি এইভাবে, এক কথায় আমাদের মাঝে একটা সেতু তৈরি করার জন্য, যা এই গ্যাপটাকে পূরণ করবে। কারণ আসলেই আমি চাই তাদের সঙ্গে অনেক বেশি কথা বলতে ইসলাম নিয়ে। Now, more generally, Yeah. living in Denmark, I mean, what sort of challenges you face? আই হ্যাভ এটা সচরাচর ঘটে না। রাস্তায় আমার পর চিৎকার চেঁচামেচি করা হয়েছে অ্যান্ড কোল্ড থিংস। এটা ঘটছে আমার সঙ্গে একটা লম্বা সময় ধরে। তবে শেষবার যেটা ঘটেছিল সেটা ছিল এক প্রকার চ্যালেঞ্জ। এটা বলা কঠিন যে বর্তমানে ওই মানুষদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। তবে আমি মনে করি যে যখন আপনি মানুষদের জানতে শুরু করেন, যেমন সম্ভবত মানুষদের উপর থাকে বিশেষ ধরনের প্রভাব যখন তারা আপনাকে জানে না, কিন্তু যখন মানুষরা আপনাকে জানতে শুরু করে, এটা হয় যে তারা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করতে শুরু করে। কারণ যে পূর্ব ধারণা আপনার বিরুদ্ধে তাদের থাকে, অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে, এটা কমতে শুরু করে। Have you been to any other Muslim country apart from Egypt? হ্যাঁ, এছাড়াও আমি গিয়েছি সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। For Umrah? Yeah, for Umrah. Alhamdulillah. So that How was was the experience?
খুবই সুন্দর। ইট ওয়াজ সো বিউটিফুল। এটা ছিল সর্বোত্তম অভিজ্ঞতা। Really? How Yeah. long ago was that? খুব বেশি দিন আগে নয়, এই কয়েক মাস আগে গিয়েছিলাম সেখানে। Recently? Yeah, Oh, alhamdulillah. mashallah. Yeah, it was. Mubarak, Mubarak. I Shukran. hope that one day you'll go for Hajj as well. I mean, Inshallah. Any stories, special experiences while you were in Umrah you can share with us? তো যখন আমি মদিনায় ছিলাম, জানেন আমি সবসময় খুবই প্রভাবিত ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্টোরিগুলোতে, যেগুলো আমি শুনেছিলাম। তার চারিত্রিক গুণাবলী আমি সত্যিই অনুভব করছিলাম তার উপস্থিতি যখন আমি সেখানে ছিলাম। SubhanAllah. আর আমি জাস্ট আমার মনে হচ্ছিল যেন আমার চারপাশের সমস্ত কিছু উবে গিয়েছে। সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত বিষয়, সাধারণত আমরা যে বিষয়গুলোর কেয়ার করি, এটা ছিল যেন আমি অনেক অনেক অতীতে চলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি সেখানে উপস্থিত আছি। আর আমি জাস্ট বুঝতে পারছিলাম তাদের অভ্যাসগুলো, কেন সাহাবীরা তার জন্য আত্মত্যাগ করেছেন। আমি জাস্ট একটা উষ্ণতা অনুভব করছিলাম, একটা দয়ার্দ্রতার অনুভূতি। এটা ছিল কি বলবো, এটা ছিল যেন আমি তার খুবই নিকটে আছি আলাইহিস সালাতু সালাম। যখন আমি মদিনায় ছিলাম, তো আমার মনে হচ্ছিল যেন আই অলমোস্ট ফেল্ট লাইক আমি তার সাক্ষাৎ পেয়েছি এক কথায় কোনো না কোনোভাবে। আমি মনে করি যে মানুষেরা যখন তারা মদিনাতে থাকে, তারা পায় এক শান্ত পরিবেশ, মানুষরা হয়ে ওঠে খুব ফ্রেন্ডলি। আর আরও তারা আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন সেই সমস্ত ঘটনা, যা কিছুই আমি শুনেছিলাম আনসার এবং মুহাজিরুনদের বিষয়ে। যখন মুহাজিরিনরা মদিনাতে এসেছিলেন, যেভাবে আনসাররা তাদের সাহায্য করেছে, যেভাবে তারা ভাই ভাই বোন বোন হয়ে উঠেছিলেন। আর আমার জাস্ট মনে হচ্ছিল যে সেই পরিবেশটাই এখনও সেখানে বর্তমান আছে। যখন আমরা গিয়েছিলাম ওহুদে, ওই পর্বতে, সেটাও ছিল আমার জন্য খুবই বিশেষ অনুভূতি। আর তারপর আমরা যখন মক্কা গেলাম আর উঠলাম জাবলে নূরে, আমাদের জাস্ট মনে হচ্ছিল যে সত্যি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শক্তিশালী ছিলেন। তিনি এই স্থানে চড়তেন বহু দূর থেকে এসে। আসলে আমরা যখন জাবালে নূরে যাই, আমরা আর কাবা দেখতে পাই না। এটা সত্যি একটা লম্বা পথ। আমরা গিয়েছিলাম গাড়িতে করে, তারপর হেঁটে উঠেছিলাম পর্বতে, আর ক্লান্ত হয়ে গেছিলাম। আর তখন কল্পনা করছিলাম তিনি আলাইহিস সালাতু সালাম মক্কা থেকে পুরো রাস্তাটা হেঁটে আসতেন, তারপর পর্বতে চড়তেন। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। এই কথা ভাবা যে তিনি কিভাবে করতেন, এটা ভেবে সত্যি বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিলাম যে তখনকার মানুষেরা সত্যি কতটা স্ট্রং হতেন। Well, for me Sister Heidi, especially. it's really been a great pleasure talking to you. Thank you. It's also been a pleasure talking to you. Thank you for coming today. Thank you. Thank you.